আমি বাঁধন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান এশিয়ান কিচেনে। আমি আজকে আছি পিকাসো রেস্টুরেন্টে এবং আমার সঙ্গে আজকে আছেন শেফ সুলাইমান পাটোয়ারি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং এখন তো আরো অনেক বেশি ভালো লাগছে কারণ আপনি এখন আমাদেরকে একটা খুব স্পেশাল রেসিপি করে দেখাবেন। তো আজকে আপনি আমাদেরকে কি স্পেশাল রেসিপি করে দেখাচ্ছেন? আজকে স্পেশাল রেসিপি করব কোরিয়ান স্টাইল বিফ বারবিকিউ। কোরিয়ান স্টাইল বিফ বারবিকিউ। এটা করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা জেনে নিই। আমাদের প্রথমত লাগবে বোনলেস বিফ, তারপরে লাগবে সল্ট, তারপরে লাগবে ব্ল্যাক পেপার, তারপরে লাগবে সিসামি অয়েল, তারপরে লাগবে সিসামি সিড, গার্লিক পেস্ট, কোরিয়ান চিলি পেস্ট, গার্লিক ক্লোভস, সয়া সস। আচ্ছা, আমরা এখন মেরিনেট করে নিচ্ছি আর যেহেতু এখন কোরবানির সময় আমাদের কিন্তু একদম ফ্রেশ মাংস থাকবে, তো আমরা চাইলে এটা খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, মেরিনেশন করে তো আমাদের আসলে কিছুটা সময় দিতে হবে। জি, আচ্ছা, কতক্ষণ রাখলে 1 ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়, বাট ইউ ক্যান ডু ইট অলসো হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এর ভিতরে হলে সবচেয়ে ভালো হয়। বিফের মেরিনেশনটা একটু বেশি সময় ধরে করতে হয়। হ্যাঁ, যে কোনো মাংসের অ্যাকচুয়ালি হলো কি আমাদের দেশে আমরা যেসব খাওয়া দাওয়া খাচ্ছি অনেক স্পাইস, তো বাট ফরেনারদের তেমন কিছু হয় না। যেমন আমি এখানে আপনার সামনে দিলাম কি একটু সিসামি অয়েল দিলাম, সল্ট দিলাম, পেপার দিলাম, একটু সয়া সস দিলাম, দ্যাটস ইট। কারণ ওরা অনেক বেশি স্পাইস পছন্দও করে না, যার কারণে আমরা এই ঈদ উপলক্ষে অল্প স্পাইসে স্বাস্থ্যসম্মত কি কি খাওয়ার পরিবেশন করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মেরিনেট হতে হতে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। চলুন যাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণ পরেই ফিরছি এশিয়ান কিচেনে। বিরতির পর ফিরে এলাম এশিয়ান টিভির ঈদের বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান এশিয়ান কিচেনে। সুলাইমান ভাই, আমরা তো মেরিনেশনের একটু সময় নিলাম, নিয়ে এখন মোটামুটি আমাদের মেরিনেশন হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে জাস্ট বারবিকিউ স্টাইলে যে রান্না করা হয় কোরিয়ানদের, আমরা ওই স্টাইলে রান্না করব, ভেরি শর্ট এন্ড সিম্পল। সো আমরা এটার জন্য প্রথমে নিচ্ছি আমাদের প্যানটা দিলাম, অন্য কোনো তেল ব্যবহার করতে পারি? বাসায় ধরেন अवेलेबल নাই। হ্যাঁ, আমাদের দেশে তো আমরা সয়াবিন অয়েল বা সরিষার তেল দিয়ে আমরা করি, বাট এখানে যদি সিসামি অয়েল না থাকে তাহলে আপনি অলিভ অয়েল অল্টারনেটিভ ইউজ করতে পারেন, বাট সয়াবিন তেল দিয়ে হলে ওই ফ্লেভার এবং টেস্ট পাওয়া যাবে না। ওকে ফাইন। এবং তেলের পরিমাণ থাকবে খুবই কম, বিকজ এই ফুডগুলো হলো অনেক স্বাস্থ্যসম্মত। সো আপনি যদি সেটা মেনটেন করে খান তাহলে আপনার জন্য অনেক উপকারী। অবশ্যই তাই। এখন আমাদের তেলটা গরম হয়ে গেল, আমরা একটু চপ অনিয়ন দিলাম। আচ্ছা, পেঁয়াজটা আমরা খুব সুন্দর করে কেটে নিয়েছি। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটু মিডিয়াম হিটে, সবসময় বাসা বাড়িতে যে আমরা যখনই রান্না বান্না করবো মিডিয়াম হিটে রান্না করতে হবে। তাহলে হলো কি আপনার ফুডের টেস্ট, কোয়ালিটি, কালার সবকিছু ভালো থাকবে। যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু মানে পুড়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। রাইট।
এখন আমরা কি দিচ্ছি? একটু গার্লিক দিলাম, ওকে। তারপরে আমরা এটাকে খুবই সামান্য, পরিমাণটা কিন্তু খুবই অল্প ছিল। হ্যাঁ, বাহ, একটা সুন্দর স্মেল আসছে আসলে পেঁয়াজের সাথে। পেঁয়াজটা তেলে পড়লেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসে। এখন দিলাম আমরা কোরিয়ান চিলি পেস্ট। আচ্ছা, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আচ্ছা, আমাদের যে দেশে শুকনো মরিচ আছে, এই শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটাকে পানিতে সেদ্ধ করে মরিচের যে ঝাল পানিটা থাকে ওটা ফেলে দিতে হবে। আচ্ছা। আমরা এই পেস্টটা কিভাবে তৈরি করছি? আমরা পেস্ট তৈরি করার জন্য প্রথমে শুকনো মরিচ আছে না আমাদের দেশে, ড্রাই চিলি যেটাকে বলি, ওটাকে নিয়ে ওটার মাঝখান থেকে কেটে ওরা বিচিগুলো ফেলে দেব। দেওয়ার পরে এটাকে আমরা পানিতে সিদ্ধ করব 40 থেকে 45 মিনিট। সিদ্ধ করার পরে এটার থেকে একটা লাল টকটকে পানি বের হয়ে যাবে, যেটা থেকে আপনার ঝালটাকে রিডিউস করে দিবে। তারপরে ওই মরিচটাকে আমরা স্টেইন করে মানে ছেঁকে তারপরে ব্লেন্ডারে এটাকে পেস্ট করব। আচ্ছা, এই পেস্টটাই হলো কোরিয়ান চিলি পেস্ট আমরা যেটাকে বলি। এই পেস্টটা দিয়ে আপনি যে কোনো ধরনের খাওয়া বানাবেন, এটা আপনার জন্য যেমনি হেলদিকর তেমনি মজাদারও বটে। কারণ হলো দেখতে রেড হবে, কিন্তু অত ঝাল হবে না। এবং রেড চিলিটা আপনার কিন্তু ক্যান্সার প্রতিরোধক। আচ্ছা, তো এই যে আমরা যে সিদ্ধ করছি এটার জন্য আসলে এর মানে ভেতরের কোনো গুণাবলী কোনো কিছু চেঞ্জ হচ্ছে না? না, গুণাবলী বলতে কি আমাদের দেশে মরিচ তো অনেক ঝাল, তো এত ঝাল খাওয়া সম্ভব না। ঝালটাকে রিডিউস করছে, ঝালটাকে রিডিউস করছে, বাকি যা যা থাকা দরকার নিউট্রিশন গুলো সব अवेलेबल, সবকিছু अवेलेबल আছে। ঠিক আছে, সো আমরা এটা ঘরে খুব সুন্দরভাবে করতে পারবো। এখন আমরা যেটা অ্যাড করব কি, কোরিয়ানদের সব ফুডেই দেখবেন যে ওরা গার্লিক, একদম গার্লিকটা হলো কি এটা ওদের একদম ফেভারিট একটা খাওয়া, যে কোনো খাওয়ার সাথে আপনি এটা পাবেন। আর আসলেও গার্লিকটা খুবই উপকারী। এটা আমাদের দেশের যাদের কোলেস্টেরল আছে, কোলেস্টেরলটাকে ফ্রি করে, ক্যান্সার প্রতিরোধক। আপনার ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকলে সেটাকেও আপনার অনেক উপকারে আসে। সো আমরা আমাদের দেশে যদি আমরা যে কোনো খাওয়াই একটু স্বাস্থ্যসম্মত করে বানাই খাইতে পারি, তাহলে আমাদের রসনাবিলাসটাও হলো, আবার আমাদের স্বাস্থ্যসম্মত হলো, দুইটাই মেনটেন করতে হবে। আমরা যে বিফটা মেরিনেট করেছিলাম সেই বিফটা আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি। রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দিলাম এবং এটা কিছুক্ষণ রান্না করতে হবে। তো আমার মনে হয় আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। ওকে, প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর এশিয়ান কিচেনে। দর্শক, বিরতির পর ফিরে এলাম এশিয়ান টিভির ঈদের রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান এশিয়ান কিচেনে। ভাইয়া, আমরা তো এটা কিছুটা কুক হচ্ছিল, তারপর বিরতিতে চলে গেলাম, এখন বাকিটা হবে, আরো অনেকক্ষণ হবে, তাই তো? জি, মানে এটা হতে একটু টাইম নেবে, কারণ বিফ হতে আসলে একটু সময় লাগে। যদিও আমাদের দেশের নিয়ম অনুযায়ী বিফ হতে অনেক সময় লাগে, কিন্তু ইউরোপিয়ান বা আদার্স কান্ট্রির মানুষরা অত কুক করে না। আচ্ছা, সামান্য সময় কুক করে। ওদের এটা বলতে পারেন মিডিয়াম। হ্যাঁ, ওরা কখনো ওয়েল ডান কোনো ফুড খায় না বিফের আইটেমগুলোতে। সো রেড মিট তো এটা অনেক সময় রেয়ারও খাওয়া যায়। রেয়ার বলতে কি একদম কাঁচা কাঁচাও খাওয়া যায়, আবার মিডিয়ামের উপরে ওরা কখনো খায় না। সো অল্প সময়ের ভিতরে আমাদের কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। কিন্তু আমাদের যে ফুড হ্যাবিট, আমরা কিন্তু আসলে একটু মানে ওয়েল কুক ফুড পছন্দ করি। সেটা অবশ্য আমাদের দেশের জন্য যেটা করতে হবে যে সব সময় তো আমরা কাঁচা ফুড খেতে পারবো না, বা মিডিয়াম কুকের ফুড খেতেও আমাদের অনেক সময় হয়তো ভক্তিতে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটু ওয়েল ডান করে নিলাম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এটা হতে থাকুক, আপনার কাছ থেকে শুনবো যে আপনার শুরুটা হয়েছিল কিভাবে। আসলে আমার শুরুটা হলো আমি 99-এ যখন জেদ্দা শেরাটনে জয়েন করি। আসলে তখন তো আমরা বাংলাদেশের লোক, এত কাজ জানতাম না, জাস্ট পড়ালেখা করছি। শিক্ষাগত যোগ্যতার কারণে শেরাটনের চাকরি হলো হাউস কিপিং।
ওকে, তো সেখানে মানে তখন আপনি শেফ হিসেবে ওখানে না, জয়েন না, করেননি? আমি Okay, হাউসকিপিং fine. এ জয়েন করছি। জি। জয়েন করার পরে হাউসকিপিং এ যখন কাজ করতেছিলাম, কাজ করা অবস্থায় প্রথম 3 মাস পরে আমার মাথায় ঢুকলো আমি যে কাজটা করতেছি এটা আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা। তখন শেরাটনের একটা সিস্টেম ছিল যে ক্রস ট্রেনিং করা, যে আপনার যেখানে পছন্দ সেখানে আপনি চাইলে 3 মাস ক্রস ট্রেনিং করে ট্রান্সফার হতে পারবেন। তারপরে আমি কি করলাম, এই জেদ্দা শেরাটন থেকে চলে গেলাম মক্কা শেরাটনে। মক্কা শেরাটন ওপেন হবে 2000 সালে। সেখানে যাওয়ার পরেই জয়েন করার 3 মাস পরেই আমি ক্রস ট্রেনিং শুরু করলাম কিচেনে। তো কিচেনে ক্রস ট্রেনিং করলাম, প্রথম 6 মাস করলাম, তারপরে আবার করলাম 6 মাস। এই 12 মাস করলাম এই জন্যই আমি প্রথমে পেস্ট্রিতে বেকারিতে ট্রেনিং করি, তারপরে সালাদ সেকশন, তারপরে করি হট কিচেন। আসলে কিচেনের ভিতরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেকশন অনুযায়ী কাজ করতে হয়। তো আমার ওস্তাদ যিনি ছিলেন হাকিমুল ইসলাম ক্যালকেশিয়ান, উনি বললো যে আপনি সবগুলো কাজ শিখেন তারপরে আপনি কিচেনে ট্রান্সফার হন। তো ওনার কথা অনুযায়ী সব কাজ শিখে তারপরে কিচেনে ট্রান্সফার হলাম। ওইখানে কিছুদিন করার পরে আমি দেশে চলে আসলাম 2005-এ। 5-এ আসার পরে তারপরে চিটং পেনিনসুলায় জয়েন করছি। আচ্ছা। আর তার মাঝেই আমি ডেনমার্কে গেছিলাম। ডেনমার্কে গেছিলাম আমি পড়ালেখা করার জন্য। তো আমি ওইখানে যে কোর্সটা কমপ্লিট করেছিলাম ফুড নিউট্রিশন এবং ট্রেনে কোর্স, আচ্ছা। দ্যাট মিনস ইউরোপ থেকে আমি হোটেল ম্যানেজমেন্টের উপরে এই শিক্ষকতার উপরে একটা কোর্স কমপ্লিট করেছি। ওকে। মানে আমি এখন চাইলে আমার এই প্রফেশনের বাইরে কিন্তু আমি শিক্ষকতা হোটেল ম্যানেজমেন্টে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে করতে পারবো। আমার ওইখানে ওই কোর্সটা কমপ্লিট করেই আবার আমি চলে আসলাম। যে উদ্দেশ্যে গেছি পুরো পড়ালেখাটা করি নেই, আসলে আমার হচ্ছিল না, কেন জানি ম্যাচ করতে পারতেছিলাম না ওই দেশের কালচারের সাথে। তারপরে দেশে এসে চিটং পেনিনসুলা জয়েন করলাম। তারপরে এই আস্তে আস্তে আজকে হ্যাঁ। এখানে পিকাসোতে চলে এলেন। স্টিম রাইসের সাথে খাবো নাকি আর আর কি কি? এটা আপনি স্টিম রাইসের সাথেও খেতে পারেন, তবে ব্রেড হলে সবচেয়ে ভালো হয়, Bread হলে অথবা সবচেয়ে সর্টেড ভেজিটেবল বা ব্লাঞ্চ ভেজিটেবল, এই জাতীয় ভেজিটেবল দিয়ে খেতে বা ব্রেড দিয়ে খেতে সবচেয়ে ভালো লাগবে। সবচেয়ে ভালো লাগবে। আর আমাদের সব বিরতির পর ফিরে এলাম এশিয়ান টিভির ঈদের বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান এশিয়ান কিচেনে। আমাদের রান্না কি প্রায় শেষ? হ্যাঁ, আমাদের রান্নাটা আর কিছুক্ষণ হবে। আচ্ছা, আমরা সার্ভ করব কোন ডিশে? আমি ডিশটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিব? জি হ্যাঁ, এটাতে অনেক সুন্দর হবে। তাহলে আমি এখানে রাখছি। হ্যাঁ, জি। আমাদের এই বারবিকিউ যে বিফটা আমরা এখন কুক করতেছি, এটা আসলে হবে একদম মাখা মাখা। আচ্ছা। এতে কোনো ঝোল বা কারি জাতীয় কিছুই হবে না। আর দেখেন আমাদের এটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে, সিলিগুলো এবং ফ্লেভারটা একদম মিশে যাচ্ছে সবগুলো। আর এত সুন্দর একটা মানে বোঝাই যাচ্ছে যে এটা দারুণ হয়েছে খেতে। দেখতে যেমন চমৎকার এবং এত সুন্দর একটা স্মেল আসছে, তো বোঝা যাচ্ছে যে জি, এটা খুব Tasty. খেতে, হ্যাঁ খেতে খুবই মজা লাগবে এবং খুবই স্বাস্থ্যসম্মত। দেখে মনে হবে অনেক ঝাল, কিন্তু ঝাল নয়, কারণ আমরা তো প্রস্তুত প্রণালীটা আগেই বলে দিলাম কিভাবে চিলি পেস্ট বানানো হবে। তো এটা লাল কিন্তু ঝাল না, বাট এখানে আপনার ফুড নিউট্রিশন এবং আপনার যে উপকারিতা সব কিছুই অ্যাভেলেবেল আছে। সেই সাথে আমরা এখানে আরও কি অ্যাড করলাম, গার্লিক, যেটা নাকি অনেক উপকারী। তারপরে একটু অনিয়ন কিউবস দিলাম, একটু গ্রিন চিলি দিলাম। তো আমাদের এই যে সবগুলো ভেরি সিম্পল একটা ফুড, এখানে অনেক কোনো স্পাইস নেই। একটা কথা মনে রাখতে হবে আমাদের সব সময় যে অতিরিক্ত
এবং খুবই মজাদার গরুর মাংস। তো আমরা এটা অবশ্যই যখনই খেতে বলবো তখনই মাথায় রাখতে হবে যে আমাকে যেটাই খাচ্ছি সেটা যাতে আমার পরিমাণটা ঠিক করে খেতে হবে। পরিমাণটা ঠিক করে খেতে হবে, যাতে ওই স্বাদ এবং আনন্দ দুইটার একটা কম্বিনেশন থাকে সবসময়, যাতে সেটা এনজয় করা যায়। চিলি পেস্টটা দেওয়ার জন্য এত সুন্দর একটা কালার হয়েছে। এবং সিসামি থেকে একটা সুন্দর একটা ফ্লেভার, ওর 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 যে আলাদা একটা ফ্লেভার সার্ভ করবেন। হালকা শর্ট অ্যান্ড সিম্পলের ভিতরে আপনাকে প্রেজেন্টেশন যত করতে পারবেন ততই ভালো হবে। হ্যাঁ, কিন্তু দেখতে আসলে সুন্দর মতো যদি পরিবেশনটা হয় তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা মানে হয় না যে ইচ্ছা অনেক বেশি বেড়ে যায়। প্রেজেন্টেশনটা এই জন্যই খুব জরুরি দরকার। হ্যাঁ, মানুষের পরিষ্কার হতে হবে যে জিনিসটা। আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, মানুষের চোখের ক্ষুধা হলো 60%, পেটের ক্ষুধা হলো 40%। একদম তাই। যেটা দেখতে ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগবে, যেটা দেখতে ভালো লাগবে না সেটা খেতেই মন চাবে না। এই জন্য প্রেজেন্টেশনটা খুব জরুরি, কিন্তু সেটা হতে হবে শর্ট এবং সিম্পল, অনেক বেশি করা যাবে না। গ্রেভি যেটা আছে খুবই কম আছে, বাট যেটা আছে সেটা এতই টেস্টি আমার ধারণা যে এটার সাথে সবগুলো জিনিসই খেয়ে ফেলা যাবে। কোনো অনেকে অনেক সময় হয় না যে খেতে চাচ্ছে না, একটু ফেলে দিবে, এই ব্যাপারটা একদমই ঘটবে না। কাউকে যদি খাবার পরিবেশন করা হয় সে খাবে না, এই ঘটনা আমার মনে হয় মানে কোনোভাবেই ঘটবে না।
তিল 5 গ্রাম, তিলের দই 15 গ্রাম, রসুনের কোষ 100 গ্রাম, কালো মরিচ গুঁড়ো 5 গ্রাম, গ্রিন ক্যাপসিকাম 100 গ্রাম। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি